দলের সাথে এখন বৈঠক করছেন পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর গুলিস্তান পুলিশ সদর দপ্তরে চলছে এই বৈঠক। সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। সরাসরি যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, বৈঠক এখন কোন পর্যায়ে রয়েছে আর বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আপনি কি জানতে পেরেছেন আমাকে জানান। রুবাদ, বেলা 2টার আগেই তারা এসছেন এখানে এসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করার পর, অর্থাৎ পুলিশের আইজির সাথে তাদের দেখা হয়েছে। তার সাথে হয়তো বৈঠকে বসেছেন। তারপরে যারা তদন্ত আমাদের বাংলাদেশে গঠিত যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সাথে তারা মূলত বৈঠকটি করছেন এবং দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কিন্তু আবারও তারা মিটিং করছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে গতকালকে প্রথম দফা বৈঠকে, অর্থাৎ তারা যে তালিকা দিয়েছেন 10 থেকে 15 জনের মোবাইল নাম্বার দিয়েছেন এবং বেশ কয়েকজন জঙ্গির সন্দেহভাজন জঙ্গি বা তাদের আত্মীয় স্বজনের পরিচয় নাম ঠিকানা দিয়েছেন, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আমাদের এখানকার গোয়েন্দা সংস্থাগুলো গতকাল থেকে কাজ শুরু করে দিয়েছেন এবং আমাদের দেশের গোয়েন্দাদের কাছে যে তালিকা আছে এবং তাদের দেওয়া তালিকার সাথে মিলিয়ে একটা সামঞ্জস্য আছে কিনা বা সেটা পর্যালোচনা করার জন্যই মূলত আজকের এই সমন্বয় বৈঠকটি হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এছাড়াও আপনি জানেন যে সন্দেহভাজন 12 জনের পুরস্কার ঘোষণা করা হয়েছিল ধরিয়ে দেওয়ার জন্য ভারতে, সেই 12 জনের ভিতরে 4 জনের কিন্তু তারা দাবি করেছিল, এনআই দাবি করেছে 4 জনের বাড়ি বাংলাদেশে এবং তারা বাংলাদেশি নাগরিক। সেই বিষয়টিও কিন্তু এখনো স্পষ্ট করা হয়নি এবং তাদের নাম পরিচয় ঠিকানা এখনো চিহ্নিত করা হয়নি যে তারা আদৌ বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক। সেই বিষয়টি নিয়ে নানা খোলাসা হচ্ছে এবং আরেকটি বিষয় আমরা জেনেছি যে বাংলাদেশের কারাগারে আটক বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা যারা আটক আছেন বা গ্রেফতার অবস্থায় আছেন তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সেই বিষয়টিও আজকে আলোচনা হচ্ছে এবং আজকে অফিসিয়ালি তাদের সর্বশেষ দিন। এই কারণে সবকিছু মিলিয়ে পরবর্তীতে বাংলাদেশ কবে আবার তাদের কাছে যাবে বা যাওয়ার আদৌ প্রয়োজন হবে কিনা সেই বিষয়টি নিয়েও তারা আজকে আলোচনা করছেন এবং এই আলোচনার শেষে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হবে বলে আমাদেরকে পুলিশ সদর দপ্তর জানিয়েছেন। আব্দুল্লাহ তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ। মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেয়ার অভিযোগে সাবেক ও বর্তমান আরও 16 সচিবের বিরুদ্ধে তদন্ত করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কথা জানিয়েছেন। ক্রেস্ট জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, এরই মধ্যে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেয়ার অভিযোগে 5 সচিবের সনদ বাতিলও করা হয়েছে। নতুন করে আরও 16 সচিবের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে কৃষি, শিক্ষা ও পরিকল্পনা সচিব সহ সাবেক ও বর্তমান 16 সচিব। মন্ত্রী জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখা হবে। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা 26শে মার্চের আগেই প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও ক্রেস্ট জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুনঃ তদন্ত চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আমরা অভিযোগ পেয়েছি, আমরা এই অভিযোগ প্রমাণ জন্য তদন্ত করব, দোষীদেরকে সাব্যস্ত করি যে এগুলো ভুয়া, এর আগে বাতিল করি, তারপরে এই প্রক্রিয়ায় কারা কারা জড়িত ছিল তখন সেইটাও এই মন্ত্রণালয়ের ইচ্ছা আছে অবশ্যই যে যারা এই প্রতারণার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অধ্যাপক শফিউল ইসলামের খুনিদের গ্রেপ্তার দাবিতে তৃতীয় দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টায় ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতি, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্রগতিশীল সংগঠন। একই সাথে 6 দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচিও পালন করছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক 33 জনের মধ্যে 11 জনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। আজ তাদের রিমান্ড শুনানির কথা থাকলেও তা পেছানো হয়েছে, শুনানি হবে আগামীকাল। অধ্যাপক শফিউল ইসলাম হত্যার ঘটনায় তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। তাদের শোক এবং ক্ষোভের সঙ্গে আমি একাত্ম হওয়ার জন্যই মাননীয় উপাচার্যের সঙ্গে আমি দেখা করেছি। আমি যারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করব, সঠিক পথেই যেন তদন্ত হয়।
অধ্যাপক শফিউল হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নিয়ে চলছে নানা বিশ্লেষণ। শফিউলকে আহত অবস্থায় দেখে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে প্রথমে ফোনে জানান এক অটোরিকশা চালক। ওই শিক্ষকের তৎপরতায় ঘটনাটি সবার গোচরে আসে। তার সন্দেহ, হত্যার গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে নিহত শিক্ষকের মোবাইল ফোনে। বিস্তারিত জানাচ্ছেন শিবলি নোমান, ছবি তুলেছেন রাসেল মাহমুদ। চোদ্দপাই এলাকার এই মুদি দোকানি শনিবার দুপুরে একটি ফোন কল পান। এসএম একরামুল্লাহ পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, উনি আমাকে ফোন দিল তো হচ্ছে বাসায় আছে, এই 14 পায়ের কাছে এক স্যারকে কুবায় রেখে গেছে, ওই তোমরা একটু আগে এসে ওকে মেডিকেলে নিয়ে এসো। বিশ্ববিদ্যালয় ক্লাবেই খোঁজ মিলল এই শিক্ষকের। অটো চালায়, সে হঠাৎ করে আমাকে নিউজ দিল যে স্যার আমি কাটাকালি থেকে আসতেছিলাম, আমি দেখতে পেলাম যে কিছু লোক জড়ো হয়ে আছে, তাদের ওখানে দেখলাম যে লিলন স্যার পড়ে আছে। অটো চালকের দেখা মিললেও তিনি নাম প্রকাশে মোটেই রাজি নন। 2:30 বাজবে, সে সময় হচ্ছে আপনার দেখি অনেক মানুষ ঘিরে আছে। আমি স্যারকে দেখে অবাক হই, স্যারের অবস্থা কেন? কি অবস্থা ছিল? আপনার রক্ত ঝরছে। উনি কি দাঁড়িয়ে? হ্যাঁ, উনি দাঁড়াইছিল, মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের সাইডে এভাবে দাঁড়াইছিল, কিন্তু নড়তে পারছে না। সপ্তাহখানেক আগে জুবেরি ভবনে আড্ডা দেওয়ার সময় নিহত অধ্যাপকের মোবাইলে একটি ফোন কল এসেছিল। মোবাইলটা ধরার যে অ্যাকশন ছিল, সেই অ্যাকশনটা দেখে আমার কাছে মনে হয়েছে যে মোবাইলটাকে সে খুব আঁকড়িয়ে ধরে রাখতে চাচ্ছে। আমার এতে করে আমার মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে এই মোবাইলটাতে হয়তো ওই সময়ের যে ঘটনা আছে, হয় সে রেকর্ড করে রাখছে অথবা সে কোনো একটা জিনিস সেভ করে রাখছে। নিহত শিক্ষকের মোবাইল ফোনটি এখন পুলিশের হেফাজতে। সেখান থেকে কি পাওয়া গেছে এখনো তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ারের মুখ থেকে আমি যেটা শুনতে পেয়েছি সেটা বলছেন যে তোমরা আমার কতটুকু ক্ষতি করতে পারবা বা কী করতে পারবা এটা আমি জানি, তোমরা আমিও মানে বিষয়টার জন্য থাকলাম, আমি এসবকে ভয় পাই না। তবে ইঙ্গিত মিলেছে এই মোবাইল ফোনেই লুকিয়ে রয়েছে রহস্যের চাবিকাঠি। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, আপনারা দেখছেন যমুনা নিউজ। এবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছে একটু পর।